বাংলাদেশ নিরাপত্তার শঙ্কায় না, নিরাপত্তার হুমকিতে রয়েছে ভারতীয় ভিসা সেন্টার। এটা আমি সাধারণ যুক্তি, এটা গবেষণা করতে হবে না। কিছু কিছু বিষয় আছে, এর জন্য আপনাকে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে না, এর জন্য আপনাকে নিরাপত্তা বিশ্লেষক হইতে হবে না। আমার ধারণা 3 মাসের মধ্যে সর্বোচ্চ, আমাকে তো দুষ্ট লোকেরা জিন্দাপীর বলে, আমি নাকি ওই জন্য বলে ভাই আপনি ভবিষ্যৎবাণী করেন না, ভয় করে কেন কয় আপনার অনেকগুলোই মিলে যায়, সব হয় না, অনেকগুলোই মিলে যায়, দুষ্ট লোকেরা বলে। তো আমি একটা ভবিষ্যৎবাণী করলাম, আগামী 90 ডেজের ভিতরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতে, মানে ওই শব্দ উচ্চারণ করলাম না কারণ আইনগত ব্যাপার আছে, তারপর রেস্ট্রিকশনের ব্যাপার, ওই শব্দ উচ্চারণ করলে এখানে ভিউ কমে যাবে, তারপর ব্যান হয়ে যেতে পারে, অনেক ঝামেলা হবে। এখন বুঝে নিন ঝামেলা বলতে কি কি বুঝাইছি। অর্থাৎ নিরাপত্তা সরাসরি বিঘ্নিত হবে। আরো খোলামেলা বললে যে একটা বড় ঝামেলা হবে, একটা না কয়েকটা, 16টা, তো যে কোনো ভিসা সেন্টারে, সম্ভবত ঢাকার ভিসা সেন্টারে বড় ঝামেলাটা হবে। কারণ যখন দেখবে মানুষকে আর ঠিকই রাখা যাচ্ছে না, কারণ দিন যত যাবে ভিসার আবেদনের সংখ্যা তত বাড়বে, দিন যত যাবে ভিসার আবেদনের সংখ্যা তত বাড়বে। এবং এই বঙ্গুরাই যাবে, আমাদের হায়দর ভাইয়ের বাসায় বঙ্গু, যারা সারাদিন স্লোগান দিত দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঠিকই বলেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন বলবে দিল্লি দিল্লি। তো এই ভিসা নিয়ে যারা যাবে, যখন এদের এই ভারতে যাওয়ার স্রোত ঠেকাইতে না পারবে, তারপরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ভারতে ঘটবে। ধরেন পশ্চিমবঙ্গে গেল, একটা ভারতীয় হিন্দুর সাথে তর্ক লেগে গেল, কোনো কারণে তার সাথে ধস্তাধস্তি হইলো, অপ্রীতিকর ঘটনা ঘটলো, বা ট্রেনের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, বা চেন্নাই হাসপাতালে গেলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, ব্যাঙ্গালোর যাওয়ার সময় মনে করেন যে কোনো কারণে ভাড়া নিয়ে অটোওয়ালার সাথে ঝগড়া হয়ে গেল, তাইলেই দেখবেন বাংলাদেশের ঘটনা। আর এমন হইতে পারে জামাতের লোকেরা এটা পরিকল্পিতভাবে ভারতে গিয়ে ওটা ঘটাবে, অর্থাৎ ভারতীয়দের সামনে এমন একটা কথা বলবে যাতে তাকে ধরে পিটায়। তে আপনি যদি ভারতের বিরুদ্ধে, সরকার হয়তো বিভিন্ন কারণে ভদ্রতা দেখায়, সব জনগণ তার ভদ্রতা দেখাবে না, আপনি যদি ট্রেনে উঠে হিন্দুকে গালি দেন, ভারতকে গালি দেন, আপনাকে 2টা চটকানা দিবে, এটি স্বাভাবিক। কলকাতা গেলেও চটকানা তো এবার খাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তখন করবে কি, আর ইচ্ছা করে বলবে যাতে 2টা চর খায়, খাওয়ার পরে ওইটা তারা হাইলাইট করবে। ওই যে এক বদমাইশ ছিল না, কি যেন বাগা নাকি নাম দিয়েছিল, টাইগার, আয় বললো আমার চেন্নাই এটা করছে, ওটা আসলে কিছুই না, সব নাটক ছিল তার। তো ওইরকম একটা নাটক এই জামাতিরা পরিকল্পিতভাবে ঘটাবে। ঘটানোর পরে বাংলাদেশে ওই যে যেটা বললাম বড় ঝামেলা। প্রিয় দর্শক, ঝামেলা শব্দের সাথে আর কি কি আপনারা যোগ করবেন যোগ করে নিন, কারণ আমি ওই বিষয়গুলোকে ঝামেলা শব্দ বললাম, নইলে এটা রেস্ট্রিকশন পড়বে। মানে বিরাট একটা ঝামেলা হবে, বড় জোর 90 দিন। কারণ ভারত যে আশা এটা দিয়েছে, যখন দেখবে যে ভারতের লাভ হচ্ছে, তখন একটা শ্রেণী, বিশেষ করে পাকিস্তানিরা পাগল হয়ে যাবে, কি রে বেটা, আমরা এত খাতির করলাম, এত পীড়িত করলাম বাংলাদেশের সাথে, আমাদের কোনো 5 পয়সা লাভ নাই, এত কিছু করতেছি, আর ভারত শুধু ভিসা দিয়ে বছরে 4 লাখ কোটি টাকা লাভ, এতে পাগল হয়ে যাবে, এতে পাগল হয়ে যাবে এই পাকিস্তান। তখন তারা একটা ষড়যন্ত্র করবে। আর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বাংলাদেশে এটা 5 মিনিটের ব্যাপার, শুধু একটা হুজুগ তুলে দিলেই হইলো। কারণ বাংলাদেশের মানুষকে পয়দা করা হয়েছে, এখন মেন্টালি তাদের ভারত বিরোধী, হিন্দু বিরোধী আগেও ছিল, এখন সেটা একেবারে ভারতের উচ্চ সীমানায় চলে গেছে, থার্মোমিটার একের উপরে চলে গেছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। তাই আপনি চাইলে যে কোনো কিছু করা হবে। এটা আপনি যে শিরোনাম দিয়েছেন, আপনি কালকে যখন আমার সাথে বললেন এবং আজকে যখন পাঠাইলেন, লেখাটা দেখলাম, আপনার এই অনুমানটা 100% সঠিক, এটা ঘটবে। এমন হতে পারে এটা ভারতও জানে, বাংলাদেশ সরকারও জানে, এবং যারা বললামই তো, এটার জন্য বাংলাদেশে যেটা ঘটতে যাচ্ছে, এটার জন্য ডক্টরেট ডিগ্রি নিতে হবে না। কেন দিলাম এটা আসলে আমার একটা সন্দেহ, আমি জানি হয়তো আমার সন্দেহটা অমূলক হইতে পারে, তাও হইতে পারে, আল্লাহ মাফ করুক। কারণ হচ্ছে যে পৃথিবীর আজ পর্যন্ত কোন দেশে, এক দেশের কূটনীতিক আরেক দেশে গেলে তাকে মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা দেওয়া হয় না। এটা খুব ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা, তার মানে একজন ক্যাবিনেট মন্ত্রী যখন অন্য দেশে আসে, সে জেড ক্যাটাগরির নিরাপত্তা হবে। এটা মানে উনি যদি ভারত, বাংলাদেশে না, এটা যদি আমেরিকা তো কাউরে মন্ত্রী বানায়া পাঠায়, সে জেড ক্যাটাগরি নিয়ে। ভারত কি বুঝে শুনে এটা করছে? ভারতকে আগেই টের পাইছে যে কিছু একটা হইতে পারে, মোটামুটি আমার এম্বাসি গুলো যাতে বাইচা থাকে, এই জন্য এটা করি। আসলে এটা তো আপনার আমার মাথায় যদি ঢুকে, তাহলে ভারত যে সারা পৃথিবীতে তাদের কূটনীতি এত সর্বোচ্চ পর্যায়ে, তারা কি জানেন? অবশ্যই জানে। তারা তাকে মন্ত্রিত্বের মর্যাদা শুধু এই কারণেই দেন নাই, নিরাপত্তা না, আরো বহুবিধ কারণে দিয়েছেন। আমার ধারণা এটা তো ছিলই, আপনি যেটা সন্দেহ করতেছেন এটা আমি একমত। পাশাপাশি আরেকটা বিষয় হলো যে ভারতের মর্যাদা, একটা রাষ্ট্রদূতের যে কি মর্যাদা দিতে হবে, অর্থাৎ কোনো রকম ফাত্রামি করবেন না, মন চাইলেই ডাকবেন, আসো, এই রাষ্ট্রদূত এটা ঘটলো কেন, আসো, ওইটা বন্ধ করে দিল। এটা করার কারণে কিন্তু আপনি চাইলেই এখন আগের মতো ডাক দিয়ে তাকে নিয়ে যেতে পারবেন না, অর্থাৎ চাইলেই আপনি তাকে সমন জারি করে নিয়ে বলবেন এটা হইলো কেন, ওইটা হইলো কেন, এটা বলতে পারবেন না।
এটা একটা আমাদের জন্য চরম চপেটাঘাত, আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য। এটা বুঝতেই পারে নাই। ওই যে আরেকটা দেখেন না, ঘটায় দিছে, ওই যে নেশৌরি নেশাখোর জায়েদ পাড়াকে দিল্লি থেকে ঘেটি ধরে বের করে দিছে। কিন্তু বাংলাদেশের এই বঙ্গুদের, আপনার বঙ্গুদের সমস্যা হলো এদের মানির মান পাহাড়ের সমান। এদের এক কোদাল করে যায়, বেশি যায়। এদের যদি আপনি রাস্তাতে উবদা করে ধরে, মানে উবদা করে যদি বাইন্দে যদি রাস্তার মধ্যে হাটের মধ্যে যদি এদের জুতা পেটাও করেন, এদের ইজ্জত টিজ্জত যায় না, কারণ এদের মানির মান পাহাড়ের সমান। এটা আর বুঝতেই পারে না যে ভারত কি গেমটা খেলে দিল। তবে আপনি যে শিরোনাম দিয়েছেন, আমি সত্যি শঙ্কিত। আমার ধারণা আগামী 90 ডেজ থেকে 100 ডেজ এর মধ্যে ঘটনা ঘটে যাবে। বাংলাদেশের এম্বাসি, ভারতীয় এম্বাসি, ভারতীয় ভিসা সেন্টার, এগুলো সাথে একটা সংঘর্ষ করার চেষ্টা করবে পাকিস্তানপন্থী যারা আছে। এটা করবেই, কারণ প্রতিদিন যখন 1 লক্ষ ভিসা, মানে কি 1 লক্ষ ভিসা আবেদন করলে 75,000 তো পাবেই। 75,000 লোক যদি মানে 1,20,000 মনে করেন করে, তাহলে 1 লক্ষ লোক ভিসা পাবে। আপনি কল্পনা করতে পারতেছেন একটা দেশে প্রতিদিন 1 লক্ষ লোক ভিসা করবে। মানে ভারত কি ট্রাম্প কার্ডটা খেলে দিয়েছে দেখছেন, এত গালাগালি। জনে যদি $1,000 করেও নিয়ে যায় তো কয়েক মিলিয়ন ডলার, এর মিলিয়ন বিলিয়ন বিলিয়ন হয়ে যাচ্ছে। তো প্রতিদিন 1 লক্ষ মানুষ বাংলাদেশি কারেন্সিতে, আমি তো শুধু ভিসা ফি কত নিয়েছে জানেন? প্রায় 16 কোটি একদিনে। শুধু ভিসা ফি একদিনে 16 কোটি। তাহলে 16 কোটিরে ভাগ করেন মাসে কত বছর, শুধু ভিসা ফি এইটা। তাহলে এটা তো ভিসা ফি 1500। ওইখানে গিয়ে প্রতিদিন সবচেয়ে যদি সস্তায় খাবার খান, সবচেয়ে সস্তায় থাকেন, তা তো আপনি গড়ে 1500 টাকা নেই, 1500 রুপি নিচে থাকতে পারবেন না, সবচেয়ে গরিবানা হালে থাকলে। ভাই আমি 2098-99-তে গেছিলাম, দিল্লির আরাকাসান সড়কে থাকতাম। একটা রুম, ওই যে কুলার মেশিন যেটাতে পানি ঢালতে হতো, কুলার চলতো, ওই রুম ভাড়া তৎকালীন সময়ে ছিল আপনার 700 রুপি। জি। এবং 3 বেলার খাওয়াতে আমার মিনিমাম 30 রুপি করে 100 রুপি চলে যেত। এরপরে তো আপনার যে কি বগা মার্কা একটা বিড়ি ছিল, 10টার প্যাকেট পাওয়া যেত, সেটাও তখন কিনতাম 10 টাকা করে। এখন তো হয়তো এগুলোর দাম আরো 5 গুণ 10 গুণ হয়েছে। আপনি তো আসল জায়গায় যান নাই। এই ভারতে যারা যাইতেছে অর্ধেক তো যায় আগে ফেন্সিডিল খায় বেশি দামে, আর খায় হলো আপনার মদ খায়। ওই হিসাব তো ধরলেন না। তারপরে আরেকটা বলবো যে মামুনুলের মতো ঘটনা ঘটায়। হ্যাঁ, ওখানে তো হ্যাঁ, প্রতিদিন আপনি যদি ধরেন এই মুহূর্তে ভারতে সর্বনিম্ন, মানে যেটা হলো ছোট্ট একটা রুম, মনে করেন একটা বিছানার সমান, মানে আমার বাসায় যে খাটটা আছে ওই খাটের সমান রুমেও যদি আপনি থাকেন, আপনাকে 500 রুপি দিতে হবে, আর 500 রুপি খাইতে হবে। এখানে মনে করেন যে আপনি বস্তিতে থাকলেন, তাও 1000 রুপি প্রতিদিন খরচ হবে সর্বনিম্ন। তাহলে আপনি হিসাব করেন 1 লক্ষ লোক প্রতিদিন 1000 রুপি। ক্যান ইউ ইমাজিন কত টাকা বাজে? এই জন্য ভারত দাঁত কামড় দিয়ে, ওই যে বাংলাদেশে এবার নির্বাচনে কিছু লোক যেমন কি নাকে রুমাল দিয়ে ধানের শীষে ভোট দিছে না, ওরকম ভারত এবার কি করছে জানেন? চোখ বন্ধ করে শুনি নাই দেখি নাই, গান্ধীর বান্দর হইয়া শুনি নাই দেখি নাই বলি নাই। কারণ ভাই আপনি আমারে গালি দিতেছেন, কিন্তু প্রতিদিন আমি 1 লাখ টাকা লাভ, কি করবো বলেন তো আপনি? আচ্ছা ধরেন আপনার পোলা আমার প্রতিদিন গালি দেয়, এই ফরিদ এইটা ফরিদ সেটা ফরিদ সেটা, কিন্তু আপনার মাধ্যমে আমার প্রতিদিন 1 লাখ টাকা লাভ। আপনার পোলার গালি আমি নিব? আমি তখন বাবা কি হয়েছে, বাবা বাবা দে আরো গালি দে, বাবা আরো গালি দে, তুই আমার শ্বশুর আস, তুই আমার বাপ আস, এলে বলা শুরু করবো না দে বাবা তুই। কারণ আপনার সাথে আমার প্রতিদিন 1 লক্ষ বাংলাদেশি কারেন্সিতে লাভ, $1000 লাভ। তা আপনার পোলার গালি 2-1টা তো আমি শুনবই, কিছু করার নাই তো ভাই। তো ভারত ওইটা মনে হচ্ছে যে গালি দে প্রতিদিন 1 লক্ষ লোক ইন্টু 1000। ভাই আমি অঙ্কে দুর্বল, আপনার কথা কইতে থাকেন, আমি একটু বাইর করি 1 লক্ষ টাকা 1 রুপি কত হয়। জি শুরু করেন। টাকা জি 1 লক্ষ রুপি আমি হিসাব করি। আচ্ছা 1 লক্ষ রুপি সমান আপনার 1,35,000 বাংলা টাকা। হ্যাঁ 1,35,000 বাংলা টাকা, 1 লক্ষ রুপি সমান। ও মা গো, কোন কে? আচ্ছা দেখি একটা গুণ করি, গুণ। আচ্ছা পরে আপনার রুপি আছে, আর ডলার হইলে 750। তাই নাকি? 1,000 আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। মানে সবচেয়ে বাংলাদেশ থেকে যদি ফকির মিসকিনও যায় প্রতিদিন তারাই হবে আপনার 13 কোটি তা না 13 কোটি না, আর আমি তো অঙ্ক দুর্বল বললাম না, এত সমস্যা। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 10 হ্যাঁ 13 কোটি প্রতিদিন। 13 কোটি যদি আপনি মাত্র
মাত্র 1,000 টাকা প্রতিদিন খরচ করে। 2,000 হইলে 26 কোটি, 3,000 হইলে 39-40 কোটি প্রতিদিন। এখন বুঝেন তাদের ইনকাম কত। আর চিকিৎসা করতে তো ফ্রি হবে না। তবে এইখানে একটা কথা আছে, এই যে গত 2 বছর যাবত এত চেষ্টা করলো, পাকিস্তান বিমান ফ্রি করে দিল, ওখানে হসপিটাল সব রেডি করে দিল, চায়না তো মানে গ্রামকে গ্রাম নাকি খালি করে শুধু বাংলাদেশে হসপিটাল করছে। জি জি, তো ওখানে গেল না, ভারত যাওয়ার জন্য এইভাবে কারণটা কি? এর আলে জামাল ফিরে পাগলা, ডিমের আলে 5টায় কিনে 3টায় গেছে। চাইনাতে এত টাকা খরচ কেমনে যাবে? ভিসাই তো দিবে না, নাম্বার 1 ভিসা দিবে না, ভাষা বোঝে না, খাবে কি, খরচও বেশি। আর রইলো বাকি পাকিস্তান, ওইখানে তো জীবনও যাবে না। কারণ জানো ওইখানে যদি একবার সিল পরে ওই পাসপোর্ট তার জীবনে কাজে কাটবে না, এই ভয় ওখানে যাবে না। আর এরা যতই দিল মে পাকিস্তান মগজ মে আফগানিস্তান, জীবনও এরা যাবে না, বিমান ভাড়া দিলেও যাবে না। আমি 2জনকে বলছিলাম, ভাই তোর পাকিস্তানে বিমান ভাড়া কত? কত? কয় কেন? আমি ক বিমান ভাড়া কত? পরে বললো এত। আমি তোর বিমান ভাড়া দিন, তুই যা। কয় কেন? তুই না তো পাকিস্তান প্রেমী। কয় না না না, আমরা যাবো না। যাবে না। আপনি বলেন যে এই সমস্ত শিবিরের নেতারা, শিবিরের মনে করেন আপনার উপজেলা বা আপনার জেলা শিবিরের নেতাদের বলেন যে তোর আমি বিমান ভাড়া দিব, 1 টাকাও যদি রাজি করাইতে পারেন, টাকা আমি দিব। যাবে না, যাবে না, একটাও যাবে না, একটাও যাবে না। ভাই ঘুরে ফিরে আবার সেই চায়নার দিকে আইতে হইতেছে আমাকে। আজকে জি, মনে জি। চায়নাই জয় জয়কার। জি, চাইনিজ অ্যাম্বাসেডার বলছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কারো দাদাগিরি চলবে না। উনি জি। কি ভারতরে হুমকি দিল, নাকি পাকিস্তানরে দিল, নাকি আমেরিকারে দিল? কারে হুমকি দিছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় আমেরিকাকে দিয়েছে 95%, আর 5% হয়তো ভারতের। এটা মূলত তার হুমকিটা আমেরিকার জন্য। এমন খেয়াল করছেন আপনি, তিস্তা চুক্তি কিন্তু হয় না। ওই যে তিস্তা বেরিবাদ বানাবে নাকি বলছিল, ওই চুক্তি কিন্তু করে আসবে। ওই মুরদ কিন্তু এই বঙ্গদের যে জাতীয় ভাইয়া তারেক রহমান কিন্তু মুরদে কোলায় নাই। কারণ জানে তাহলে আমেরিকার ভারত যৌথ বাহিনী আক্রমণ করবে, এই জন্য ভয় ওটা করে নাই। এই কারণে বোধহয় চায়না ওই বিবৃতি দিয়েছে যে তাদের সাথে বড় চুক্তিটাই, আসল চুক্তিটাই হইল না, বা বড় কোনো চুক্তি হইল না। এই জন্য বোধহয় আমেরিকার বিরুদ্ধে, আমার ধারণা এটা আমেরিকা 95%, আমি নিশ্চিত যে 95% আমেরিকাকে হুমকি দিয়েছে চায়না এই নেতারা, আর 5% ভারতকে বলছে তুমি সতর্ক থেকো, তোমার ব্যবসা তুমি করো, আমার মতো করতে দেবে, এটা বুঝাইছে। তো ভারত তো চায়না ব্যবসা করলে তো কিছু বলবে না, কারণ ভারত জানে যে চায়না মাল ছাড়া বাংলাদেশ টিকে থাকবে না, আবার ভারত ছাড়া চলবে না। তো এই জন্য ভারত এটা না করো, চায়নার সাথে ব্যবসা করো। ভারতের কথা হলো চায়নার সাথে তুমি ব্যবসা করো, আমার সাথে, আমার চায়নার সাথে তোমার। কারণ চায়না থেকে যা আনে তা বাংলাদেশে চলে না, তা ভারত থেকে আনা যাবে না। আবার ভারত থেকে যা আনে সেটা কিন্তু চায়নার, যেমন চাইনিজ ট্রাক কেউ কিনবে না, চাইনিজ বাস কেউ কিনবে না, সব ভারতীয়, রাইট? আবার কারখানার যে শিল্পের যে কাঁচামাল এবং শিল্পের কারখানার জিনিস সব চাইনিজ, ওটা ভারতে নেবে না। তো তাদের সেপারেট। ধরেন ভাই, আমরা যখন একদম ছোট ছিলাম তখন থেকেই ধরেন আমার বাসায় গাড়ি ছিল, আর জি। আশপাশে 2-1টা গ্যারেজ ছিল যেখানে ট্রাক ছিল। তা আমরা দেখলাম যে আমরা ডানলপ টায়ার কিনতো, হুম। সবাই ডানলপ টায়ার। চায়না থেকে আসা আরেকটা ছিল কি ব্রিজ স্টোর নাকি, এগুলা কিনতো। এক পর্যায়ে দেখলাম যে ট্রাক কোম্পানিরা সব গাজী টায়ার কিনে, টাটার টায়ারও বাদ, গাজী টায়ার কিনে। তো ওইটা তো জ্বালাই দিলেন, আপনার ফ্যাক্টরি তো জ্বালাই পোড়াইয়া দিলেন। জি জি। তো যাক, এটা অবশ্য আবার আজকের পত্রিকাতে আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার অনেকগুলো গার্মেন্টস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সামনে একটা গার্মেন্টস যে 8,000-এর উপরে লোক ছিল। তো আমার শ্বশুর বাড়ির পুরো বিল্ডিং ওটা গার্মেন্টস ফ্যাক্টরির লোকজনই ভাড়া নিয়ে থাকতো। ওইটা নাকি আছে কোরবানির পর থেকে 1 মাস পর থেকে খালি হয়ে গেছে পুরা বাড়ি। কারণ হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে লোকও নাই, গার্মেন্টস লে অফ হয়ে গেছে, টোটাল বন্ধ। তো হাজার। তো ভাই আমরা একদম শেষ পর্যায়ে, কিন্তু আপনার একটা প্রশ্ন, একটা ফটো কার্ড দেখাই। এই যে উনি একজন মেজর, যিনি স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন, কাজী মৌসুমী। ওনাকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ওনার শুধু এইটাই পরিচয় না, ওনার আরেকটা পরিচয় আছে, যে ওই যে বিডিআর বিদ্রোহ পিলখানা, যে বিডিআর বিদ্রোহ হয়েছিল সেইখানে ওনার হাজবেন্ড নিহত হয়েছিলেন ওই জায়গায়। ওনাকে দিয়ে প্রচুর চেষ্টা করানো হয়েছে যাতে শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত একটা বিবৃতি দেয়, একটা মামলা করে। গত 2 বছর প্রচুর চেষ্টা করেছে, কিন্তু মামলা উনি রাজি হন নাই। উনি বলছে এখানে তো শেখ হাসিনার দোষ নেই।
দোষ নাই। বিদ্রোহ করছে বাহিনী, হ্যাঁ, এরা শেখ হাসিনার কি আছে? শেখ হাসিনা সেই গুলি করছে, এখানে তো কিছু করে নাই। বা ওইটা মরার পরে এদের সবাই তো মোটামুটি উনি লাইন আপ করে দিচ্ছে, ফ্ল্যাট দিয়েছেন, জায়গা দিয়েছেন, সুবিধা গাড়ি দিয়েছেন। বাড়ি সব দিয়েছেন। এবং এই মহিলা উনিও মেজর ছিলেন, উনি পরে স্বেচ্ছা অবসর নিয়েছেন, বাচ্চা কাচ্চা পালতো, হাজবেন্ড ওয়াইফ 2 জন। এখন ওনাকে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার জন্য অ্যারেস্ট করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। এই বিষয়টা সে কিভাবে দেখতেছে? যদি উনি প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার অপরাধে তাকে জেল দেওয়া হয়, তাহলে তো প্রথমে ওয়াকারকে জেল দিতে হবে। ওয়াকার তো সারাদিন শেখ হাসিনার সাথে থাকছে, তার নিয়োগই দিয়েছে শেখ হাসিনা, তাহলে আগে তো ওয়াকারকে অ্যারেস্ট করতে হবে, সে হলো শেখ হাসিনার দালাল। যদি মৌসুমীকে আপনি, এই যে মৌসুমী নামের যিনি মেজর রয়েছেন এই নারী, তাকে যদি আপনি কেক কাটার জন্য গ্রেপ্তার করেন, শেখ হাসিনার দালালি করে নাই ওয়াকার, তাহলে ওয়াকারের সবার আগে নিয়ে যেতে হবে, ওরা তো সবার আগে ঝুলাইতে হবে, ওরা তো ফায়ারিং ইউজ করে দেওয়া দরকার ওয়াকারকে, তাই নয় কি? আর একটু উদাহরণ দিই, তিনি যদি কেক কাটা এত বড় অপরাধ হয়ে থাকে, তাহলে যারা জামাতের অভিষেকে মিষ্টি খাইলো এবং বিলাইলো, তা সেই সমস্ত আর্মিদের কি করা উচিত? পোশাক পইরা আন্দোলনের ভিতরে এই যে মিষ্টি খাইলো জামাতের অভিষেক, মনে আছে তো আপনার? এই যে জুলাই সন্ত্রাস, হ্যাঁ, তারপরে ভাবির পোলা নাহিদকে কান্দে নিয়ে ঘুরলো। আগামীতে এদের যখন জেলে পাঠাবে তখন কেমন লাগবে, কেমন মজা হবে? আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে? ওয়াকার ভাইও নাই, উনুসও নাই, কেমন মজা হবে? ঠিক আছে, তখন কাজলা দিদির কি হবে? ঠিক আছে, আমিও নাই, দিদিও নাই, কেমন মজা, কেমন যেন কাজলা দিদি পড়তাম না, ওয়াকারও নাই। যারা মিষ্টি, যারা ট্যাঙ্কের উপরে মানুষদের উঠতে দিছে, তাদের যদি জেল দেয়, তাদের গ্রেপ্তার করে, যারা গণভবনে যমুনায় আক্রমণ করতে সুযোগ করে দিয়েছে, তাদের যদি এখন গ্রেপ্তার করে, তারপরে আপনার জামাতিদের কুলে নিয়ে যারা ঘুরলো, ভাবির পোলাদের কান্দে নিয়ে ঘুরলো, তা ওই যে বললামই তো শুরুতে আপনাকে বলছেন, আওয়ামী লীগের জন্য কি উপকার করে যাচ্ছে ভাই। আগামীতে আওয়ামী লীগ যা যা করবে, কেউ ভুল বলতে পারবে না, অন্যায় বলতে পারবে না, জাস্ট ওই কাজগুলোই করবে, কারণ আপনি করে দিয়েছেন, দেখাই দিয়েছেন, এরা এটা করবে। কেক কাটায় বিরাট অপরাধ, তাহলে সবার আগে ওয়াকারকে ধরতে হবে, তবে এটা ভালো নয়, সেনাবাহিনীর ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই কারণে। হ্যাঁ, এবং আজকে একটা জিনিস দেখলাম, গাজীপুরে সবাই বলছিল যে নাসির মন্ডল নামে যে ভদ্রলোক, তিনি নাকি পালিয়ে গিয়েছিলেন। নাসির মোরল বা মন্ডল আমি জানি না, তিনি আজকে বিশাল একটা মিছিল করে ফেলেছেন নিজের নেতৃত্ব দিয়ে। তো আওয়ামী লীগ নেতারা নাকি পালিয়ে গেছে, চলে গেছে, কিন্তু নাসির মোরল গাজীপুরে এত বড় মিছিল করে দিচ্ছে প্রকাশ্যে। তো এইটাতে কি মেসেজ দিচ্ছে জাতিকে? মেসেজ হলো, জননেত্রী শেখ হাসিনা যে বলেছেন ডিসেম্বরে আমি আসতেছি, এই মেসেজটাকে সত্য প্রমাণ করলো নাসির মোরলের মিছিলে। আর যারা চাপা মারেন যে আওয়ামী লীগ পালাই গেছে, এই সেনাবাহিনী থাকতে এরকম একটা মিছিল করা বিরাট বুকের পাটার দরকার। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ ভার্সেস অল, সেনাবাহিনী আওয়ামী লীগের বিরুদ্ধে, পুলিশ আওয়ামী লীগের বিরুদ্ধে, বিজিবি আওয়ামী লীগের বিরুদ্ধে, শিবির আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, চিঙ্কুবামের আওয়ামী লীগের বিরুদ্ধে, তারপর জুলাই সন্ত্রাসীর আওয়ামী লীগের বিরুদ্ধে, মোল্লার আওয়ামী লীগের বিরুদ্ধে। তার মধ্যে নাসির মোরল যে মিছিল করেছে, এর মানে হলো শেখ হাসিনা যেটা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে আমি ডিসেম্বর আসতেছি, কথাটা সত্য, তিনি আসতেছেন, এটা তার সিমটম। মানে আমরা অদূর ভবিষ্যতে তো না, অল্প কিছুদিনের ভিতরে তো আরো চমকপ্রদ কিছু দেখবো নাকি? নিঃসন্দেহে, কারণ মোল্লার ডর শেষ হয়ে গেছে আওয়ামী লীগের। ওই বেহেস্তের নাম কাটা যাবে, পুলসিরাতের পুল পার হইতে পারবো না, দুজকের আগুনে পূর্ব, ওই জামাতি মোল্লাদের এই সমস্ত ফতোয়া, এই ফতোয়ার ডর এখন জামাতের যে ফতোয়া, মোল্লাদের যে ফতোয়া, এই ডর ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের শেষ হয়ে গেছে। কারণ বুঝতে পারছে এরা কত বড় বাটপার। এটা অন্তত যারা সাধারণ কর্মী তারা বুঝে ফেলেছে যে যতই আমি মসজিদ বানাই, যতই মাদ্রাসা বানাই, ওই শালা মোল্লা আমারে পারলে আমারে দাবড়াবো। এটা 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 আওয়ামী লীগ বুঝে ফেলছে, এরা বেহেস্তেও যাইতে দিবে না আমাদের। তো সুতরাং যে বেহেস্তে যাইতে দিবে না, তার সাথে প্রীতি কিসের, এটা বুঝে ফেলছে। এই ভয় শেষ। নাসির মোরল এই মিছিলটা করে মিলিটারির ডর শেষ করে দিয়েছে। এখন মিছিল আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বাড়বে, এবং আমার মনে হয় এত বড় মিছিল হবে যে মিলিটারিরা আস্তে করে ওই সেই ক্যান্টনমেন্টে পালাবে, আর মোল্লারা আবার মসজিদে চলে যাবে, কারণ মাঝখানে কোনো জায়গা নেই। এরা হলো শক্তের ভক্ত। একটা জিনিস বলে দিই আপনাকে, মোল্লা এবং মিলিটারি এরা হলো শক্তের ভক্ত, নরমের জম।